ময়মনসিংহ বোর্ড 2025 প্রথম পত্র এমসিকিউ সলভ। তো এখানে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি। তো এখানে ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর রাশি, কারণ ক্ষেত্রফলের দিক হচ্ছে তার তলের উপর লম্ব বরাবর। আর এখানে তড়িৎ প্রবাহ, বিভব, কাজ এগুলো স্কেলার রাশি। দুটি ভেক্টর এ ও বি কোন শর্তে এ প্লাস বি ইজুকাল এ মাইনাস বি হবে, এটা কেবলমাত্র বি ইজুকাল জিরো হলে এটা সঠিক। কারণ বাকি তিনটা অপশনের মানগুলো বসালে লেফট সাইড রাইট সাইড সমান হয় না। বি ইজুকাল যদি জিরো এখানে বসানো হয় তাহলে বি এর মান জিরো, আর হচ্ছে বি জিরো, তাহলে এখানে লেফট সাইডে এ পাওয়া যায়, রাইট সাইডেও এ পাওয়া যায়। আচ্ছা, দুটি একক ভেক্টরের যোগফল যদি একটি একক ভেক্টর হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ এত অবধি, তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে বিয়োগফল মান √3। এখানে তিনটাই সঠিক। তো কিভাবে সঠিক সেটা হচ্ছে যে যেহেতু বলছে যে দুটি একক ভেক্টর, তার মানে দুইটা ভেক্টর সমান এবং তাদের লব্ধিও একক, তাহলে এই লব্ধিটা হচ্ছে পি এর সমান বা কিউ সমান। এখন আমরা যদি লব্ধির সূত্রে মান বসাই, যে আমরা জানি লব্ধি আর ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা, সেখানে মান বসাইলে আমরা এখান থেকে অনায়াসে আলফার মান পাবো 120। এবার হচ্ছে মধ্যবর্তী কোণকে যে সমদ্বিখণ্ডিত করে সেটার জন্য আমরা হচ্ছে লব্ধির থিটাটা বের করবো। এই যে এখানে হচ্ছে পি আর এখানে হচ্ছে কিউ, তাহলে এটা হচ্ছে তার লব্ধির এই যে থিটা, এই তাদের মধ্যবর্তী কোণ আলফা। এখন ট্যান থিটা সমান সমান, যেহেতু আমরা পি এর সাথে থিটা নিয়েছি তাহলে পি নিচে হবে পি প্লাস কিউ কজ আলফা, উপরে কিউ সাইন আলফা। প্রত্যেককে কিউ জায়গায় আমরা পি বসায় দিব, কারণ পি কিউ সমান, তো কাটাকাটি যাবে, তখন হচ্ছে সাইন আলফা থাকবে, সাইন আলফা জায়গায় আমরা টু সাইন আলফা, সাইন টু আলফা সূত্র লিখতে পারবো টু সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু। আর ওয়ান প্লাস কজ আলফা, এটার সূত্র হচ্ছে টু কজ স্কয়ার আলফা বাই টু। এখান থেকে আমাদের হিসাব করলে আসবে টেন আলফা বাই টু, এই যে থিটা ইকুয়াল আলফা বাই টু। এখন 3 নম্বর যে অপশনটা ছিল সেটা হচ্ছে তাদের বিয়োগফল। তো তাদের বিয়োগফলটা হচ্ছে আমি যদি এভাবে লিখি যে পি মাইনাস কিউ, তো এটার মান আমার বের করতে হবে। তো আমি এটারে হোল স্কোয়ার দিলাম, এখানে লিখলাম পি প্লাস কিউ, মানে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো, হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এখন এটা হচ্ছে আবার লব্ধি, এটাকে আমরা লিখতে পারি আর, এটার উপরে কি স্কোয়ার, মাইনাস এটা হচ্ছে ফোর থাকলো, পি এর জায়গায় পি থাকলো, আর কিউ জায়গায়ও পি লিখলাম। তাহলে এখান থেকে আসলো আর এর জায়গায় যদি আমরা পি লিখি, কারণ লব্ধি আবার তাদের নিজেদের সমান, তাহলে এটা হয় পি স্কোয়ার মাইনাস ফোর পি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আসছে মাইনাস থ্রি পি স্কোয়ার। এখন আমাদের যেহেতু এখানে জাস্ট মান বের করতে হবে, তাহলে আমরা যদি মাইনাসটাকে বাদ দেই তাহলে পি মাইনাস কিউ, এটা সমান আমাদের আসতেছে √3 পি। তাহলে আমরা বলতে পারি যে আসলে এদের বিয়োগফল হবে √3। তাহলে এই হিসেবে আমাদের এটার অপশন নম্বর 3ও সঠিক। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে আমাদের বলছে আই প্লাস জে ইন্টু কে, আই প্লাস জে ইন্টু কে এটা সমান কত। তাহলে আমরা যদি এটাকে আই আর কে ক্রস গুণন প্লাস জে ক্রস কে লিখি, এখন আমরা জানি হচ্ছে এই একক ভেক্টর গুলো হচ্ছে একটা চক্রাকারে থাকে, যেমন আই, আই এর পরে হচ্ছে কে, কে এর পরে হচ্ছে জে, জে এর পরে হচ্ছে আই। তাহলে আই আর কে যদি আমরা ক্রস করি তাহলে আমরা পাবো জে, কে আর জে যদি ক্রস করি তাহলে পাবো আই, আর জে আর আই ক্রস করলে পাবো কে। আমার হচ্ছে এটা একটু ভুল হয়েছে, আই জে কে, তাহলে হবে ফার্স্টে হচ্ছে আই, ফার্স্টে হচ্ছে আই, তারপরে হচ্ছে জে, তারপরে হচ্ছে কে। তাহলে আই আর জে যদি আমরা ক্রস করি তাহলে পাবো আমরা কে, কে আর আই যদি, জে আর কে যদি ক্রস করি তাহলে পাবো আই, আর কে আর আই ক্রস করলে পাবো জে। কিন্তু যদি বিষয়টা এরকম হয় জে ক্রস আই আছে তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস কে, আবার আই ক্রস কে আছে তাহলে পাবো আমরা মাইনাস জে, কে ক্রস জে আছে তাহলে পাবো হচ্ছে মাইনাস আই। তাহলে আমাদের এখানে আছে আই ক্রস কে, এই যে আই ক্রস কে, তাহলে আমরা এখানে পাবো মাইনাস জে। তারপর আছে জে ক্রস কে, যে জে ক্রস কে, এটা কিন্তু ঠিকই আছে, এই যে এন্টি ক্লকওয়াইজ জে ক্রস কে, তাহলে জে ক্রস কে করলে পাবো আই, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে মাইনাস জে প্লাস আই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে
একটি বস্তুর বেগ এত, 3 সেকেন্ড পর বস্তুর স্মরণ কত? তা আমরা জানি বেগ হচ্ছে স্মরণের অন্তরীকরণ, মানে সময়ের সাপেক্ষে স্মরণের অন্তরীকরণ হচ্ছে বেগ। তাহলে এখান থেকে যদি আমরা এই যে আর আর এ গুণ করি, তাহলে হচ্ছে বি ডিটি ইকুয়াল ডিএস। এবার হচ্ছে আমাদের স্মরণ বের করতে হবে, তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশন করতে হবে। এই যে আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন করছি, যে ইন্টিগ্রেশন করলে এখানে আমাদের এই যে ডিএস কে ইন্টিগ্রেশন করলে আমরা স্মরণ পাবো, আর এখানে লিমিট হচ্ছে 0 থেকে 3। এখান থেকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে কি হয়, পাওয়ার হচ্ছে বাড়ে এবং সেটা দ্বারা ভাগ হয়। তাহলে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার 1 যোগ করলে 3 হবে, এই যে 1/3, মানে 3 দ্বারা ভাগ। আর এই 6-এর জায়গায় 6। আবার এখানে যে 3 আছে, 3 জায়গায় 3, এখানে আছে 1 পাওয়ার, তাহলে পাওয়ার 1-এর সাথে 1 যোগ করলে 2, তাহলে এই 2 দ্বারা আবার ভাগ হয়েছে। তাহলে যে আগের যে 3 ছিল সেই 3, আর তার সাথে হচ্ছে এই 2 দ্বারা ভাগ করলে হাফ। আর এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া হচ্ছে লিমিট। এবার লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আমাদের এখানে টি এর জায়গায় 3 বসায়, উপরে কিউব, মাইনাস 0-এর উপরে কিউব দেওয়া হয় না, প্লাস 3/2। এখানে আবার 3 এর জায়গায় 3 বসে, উপরে স্কোয়ার, আবার 0-এর উপরে স্কোয়ারটা দেওয়া হয় না। এটা হিসাব করলে 67.5, এটা আমাদের এখানে আছে, এই যে 67.5। তারপরে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে রাস্তার ব্যাংকিং কিসের উপর নির্ভর করে? তো এটা আমরা যদি ফর্মুলাটা জানি, যেটা থিটা ইকুয়াল বি স্কোয়ার বাই আর জি, তাহলে থিটাটা নির্ভর করবে হচ্ছে বেগ এবং আর বাঁকের ব্যাসার্ধের উপর। তো এখানে জিটা যেহেতু আমরা হচ্ছে ভূপৃষ্ঠে কাজ করতেছি, তাহলে আমরা এটাকে ধ্রুবক ধরতে পারি, যদিও জি হচ্ছে ধ্রুব রাশি না। এইটা হচ্ছে সাপোজ একটা রাস্তা, এই যে এইটা হচ্ছে আমাদের সেই বাঁকের ব্যাসার্ধটা, এটা হচ্ছে আমাদের আর, এটা সাপোজ সেন্টার। তো আমাদের বেগ এবং বাঁকের ব্যাসার্ধের উপরে হচ্ছে আমাদের ব্যাংকিং কোণটা নির্ভর করে। আচ্ছা, ঘর্ষণ বলের অন্তর্গত কোনটি? এই যে এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। ঘর্ষণ বলটা হচ্ছে এক প্রকার তড়িৎ চুম্বকীয় বল, কারণ বাকি যে বলগুলো আছে এর মধ্যে হচ্ছে ঘর্ষণ বলটা তড়িৎ চুম্বকীয় বলের ভিতরে পড়ে। আচ্ছা, 8 নাম্বার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে স্পর্শ করার ভরবেগের অনুপাত কত হবে? তো এখানে আমরা এটা, এই যে এটা হচ্ছে এইচ উচ্চতা, এখানে হচ্ছে 50 কেজি ভরের ব্যক্তি আর হচ্ছে 25 কেজি ভরের বোঝা, দুটাকে যদি হচ্ছে ছেড়ে দেওয়া হয় বা বলা হয়েছে কি ভূস্পর্শ, আচ্ছা উচ্চতা বিশিষ্ট বাসা বোঝা নিয়ে লাভ দিছে। প্রশ্ন হচ্ছে যে ভূপৃষ্ঠ স্পর্শ করার পূর্বে তাদের ভরবেগ কত। তো আমরা যদি এই ব্যক্তির ক্ষেত্রে বের করি বেগ এইচ উচ্চতা থেকে, তো এখানে এইচ ব্যবহার না করে আমরা যদি এইচটা ব্যবহার করতাম, তাহলে আমরা বেগটা বের করতে হইতো এটা দিয়ে, যে বি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার 2GH, এটা দিয়ে করা লাগতো, কারণ এখানে আমাদের এইচ আছে। তো এখান থেকে আমাদের বেগ যা আসছে, এখান থেকে আমরা সেটাই ধরতে পারি, যে ভি সাপোজ হচ্ছে লোকের বেগ, তাহলে ভি 1, তাহলে এটা হবে √2GH। সিমিলারলি 25 কেজি যে বোঝাটার বেগও কি হবে, √2GH, কারণ এখানে আমরা ইকুয়েশনে কোনো ভর দেখতেছি না, ভরের কোনো কাজ নেই। আর এটা পরন্ত বস্তু হিসেবে পড়তেছে, তাই হচ্ছে পরন্ত বস্তুর সূত্রগুলো ব্যবহার করবো। তা আমি হচ্ছে বেগটা হচ্ছে যে সময় যেটা সেটা দিয়ে করছি, এটা দিয়েও করা যাবে, কারণ এখানে যেহেতু এইচ দেওয়া আছে, এই সেটটা দিয়ে করাটাই বেটার। এখন কথা হইলো কি বলছে, যে বোঝা ও ব্যক্তির ভরবেগের অনুপাত। তার মানে ফার্স্টে হচ্ছে বোঝা, এটাকে আমি পি টু ধরছি, ব্যক্তিটাকে হচ্ছে পি 1। তাহলে পি 2, এটা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে ভরবেগের সূত্র হচ্ছে ভর গুণন বেগ। তাহলে এই যে M2 গুণন তার বেগ, তাহলে M2 গুণন তার বেগ হচ্ছে এখানে হবে, আমি এটা দিয়ে যেহেতু করছি তাহলে জিটি, আর আমরা যদি এটা দিয়ে করি তাহলে এটা হবে 2√জিএস, মানে 2√জিএস হতে হবে, বা জিটি দিয়ে করলে হবে, আমি এটা দিয়ে করছি। এরপর হচ্ছে দ্বিতীয়, মানে প্রথম ব্যক্তির ভর, ব্যক্তির ভর M1, আর হচ্ছে জিটি, বা এটা দেওয়ার করলে এটা বসবে। তো দেখা যাবে যে এখানে জিটি বসায় আর 2√জিএইচ বসাই, মানে √2জিএইচ বসাই, ওগুলা সেম সেম কাটা যাবে। তাহলে এখানে ভর থাকবে 25, এখানে থাকবে 50, তাহলে ভরের কারণে এই অনুপাতটা হচ্ছে 1:2 হবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মাটি স্পর্শ করার পূর্বে তার মাথায় কত ওজন অনুভব করবে। এখন একটা বিষয় হচ্ছে যে একটা ব্যক্তি কতটুকু ওজন অনুভব করবে, একটা ব্যক্তি কতটুকু ওজন অনুভব করবে সেটা হচ্ছে তার প্রতিক্রিয়া বল সে কতটুকু পাবে সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমরা যখন ফ্লোরের উপর দাঁড়ায় থাকি, তখন ফ্লোরের উপর আমাদের এই যে এই ওজন
একটা ফোর্স কাজ করে। এই ফোর্সটা সাপোজ যদি 50 নিউটন হয়, এবং সেও যদি আমাকে 50 নিউটন ফোর্স ব্যাক করে, মানে প্রতিক্রিয়া বল হিসেবে দেয়, তাহলে আমি বলবো যে আমার ওজন হচ্ছে 50 নিউটন। কিন্তু যদি আমি এই ফ্লোরের উপরে 50 নিউটন ফোর্স দিছি, মানে দিছি, কিন্তু সে আমাকে ব্যাক করতে পারছে হচ্ছে 30, তাহলে আমার ওজন হচ্ছে 30 নিউটন। তাহলে সহজ কথা হচ্ছে, প্রতিক্রিয়া বল যত থাকবে সেটাই আমি ওজন হিসেবে বলতে পারবো, সেটাই আমার ওজন। এখন যেহেতু একটা বস্তু মুক্তভাবে পড়তেছে, মানে এই যে লোকটা মাথায় বোঝা নিয়ে নিচে পড়তেছে, এখন প্রশ্ন হচ্ছে পড়ন্ত অবস্থায়, এই যে এখানে লিখছে ভূমিস্পর্শ করার আগে, তার মানে সে এখনো মুক্ত, বায়ুমণ্ডলে আছে। তাহলে তার ওজন কত? এখন যেহেতু সে মুক্ত, তার মানে সে তো নিচে কোনো অবলম্বন নাই, মানে নিচে যার কাছ থেকে সে প্রতিক্রিয়া বলটা পাবে সেটাই তো নাই। তাহলে তার প্রতিক্রিয়া বলটা কি হবে? শূন্য। তাই হচ্ছে ওজনও শূন্য। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন হচ্ছে 1 RPS কি? 1 RPS মানে হচ্ছে 1 রেভলিউশন পার সেকেন্ড। তাহলে 1 রেভলিউশন মানে হচ্ছে আমি কত ডিগ্রি ভ্রমণ করি। হচ্ছে আমরা 360 ডিগ্রি ভ্রমণ করি। যে একটা সার্কুলার, এই সার্কুলার পথে, মানে বৃত্তাকার পথে যদি আমরা একবার রোটেট করে আসি, তাহলে আমরা জানি 360 ডিগ্রি আমরা রোটেট করি। আর রেডিয়ানে বললে সেটা হচ্ছে 2 পাই। তাহলে এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলছে কোন বস্তুর গতিশক্তি তার প্রাথমিক গতিশক্তির দ্বিগুণ হলে। তাহলে এখানে আমরা লিখছি এটা হচ্ছে তার শেষ গতিশক্তি, এটা তার শেষ গতিশক্তি, আর এটা হচ্ছে তার প্রাথমিক গতিশক্তি। তাহলে এই শেষ গতিশক্তি প্রাথমিক গতিশক্তির দ্বিগুণ, তো এখানে আমরা যদি বসাই, তাহলে আমরা দেখতেছি হচ্ছে এই এম তো সেমই থাকবে। তাহলে বেগটা হবে √2v1, তার মানে তার শেষ বেগ হবে আদি বেগের দ্বিগুণ, √2 গুণ। এই যেখানে √2 গুণ আছে। আচ্ছা, 12 হচ্ছে স্থিতিস্থাপক বস্তুকে যখন সংকুচিত করা হয় তখন তার শক্তি রাশিমালা কি? তাহলে এই ক্ষেত্রে আমরা সঞ্চিত শক্তির সূত্র মনে রাখতে পারি, যে সহজে মনে রাখার জন্য, এটা হচ্ছে বল গুণ দৈর্ঘ্য বৃদ্ধি। বাংলায় যদি আমরা মনে রাখতে চাই, এখন বলের জায়গায় আমরা কিভাবে লিখতে পারি? এই যে আমাদের এখানে, এই যে এখানে হচ্ছে ওয়াই যোগা, মানে ইয়ং গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক, এটা সূত্র হচ্ছে F L0/A ডেল্টা L। এখান থেকে F এর সূত্র হবে Y × A del L/L0। এখানে বসাই দিলে আমাদের আলটিমেটলি সূত্র আসবে এটা, YA del স্কোয়ার/L0। ডেল স্কোয়ার মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এরপরে হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্ন। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ঘ। 13তে বলছে 10 ওয়াট বলতে কি বোঝায়। তাহলে এখন আমরা ক্ষমতার সূত্র কি জানি? আমরা জানি P/ডব্লিউ/টি। এটাকে আমরা হচ্ছে এই কাজের একক জুল, আর এটা হচ্ছে সেকেন্ড। এই জুল/সেকেন্ডকে আমরা ওয়াট বলি। তাহলে একটা বস্তুর কাজ ক্ষমতা হচ্ছে 10 ওয়াট। তাহলে এর মানে হচ্ছে আহ প্রতি সেকেন্ডে, যেহেতু নিচে সেকেন্ড আছে, তাহলে লিখতে হবে প্রতি সেকেন্ডে লোকটি বা বস্তুটি হচ্ছে 10 জুল কাজ করে, বা প্রতি সেকেন্ডে একটি যন্ত্র 10 জুল শক্তি ব্যয় করে। এখানে আছে 1 সেকেন্ডে একটি বস্তুর কৃতকাজ 10 জুল, এটাই সঠিক। আচ্ছা, এবার বলছে 10 গ্রাম ভরের একটি বস্তু সরল দোলন গতিতে আছে, এর দোলনকাল 2 সেকেন্ড, বিস্তার 10 সেন্টিমিটার, বল ধ্রুবকের মান কত? তো এখানে যেহেতু বস্তুটার ভর দেওয়া আছে, মানে বস্তুটা ঝুলতেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে যদি এইটা ধরো একটা বস্তু হচ্ছে এরকম ঝুলতেছে, তাহলে তার ভর দেওয়া আছে। তাহলে আমরা জানি F হচ্ছে এই হুকের সূত্র অনুসারে kx। এখানে একটা মাইনাস থাকে, তো আমরা মান বের করবো দেখে মাইনাস লিখি নাই। তাহলে এখানে এফ এর উৎসটা কি? এফ এর উৎসটা হচ্ছে এই যে বস্তুটাতে যে ভর ঝুলানো হয়েছে সেটা। তাহলে এখানে এফ এর জায়গায় আমরা mg লিখতে পারবো। তাহলে এখানে আমরা যদি এই mg/x জায়গায় যদি মান বসাই, তাহলে আমাদের এই এম এর জায়গায় হচ্ছে কত গ্রাম ভরের বস্তু? এম এর জায়গায় হচ্ছে 10 গ্রাম ভরের বস্তু। তাহলে 10কে আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা হবে 0.01। আর 9.8 নিচে হচ্ছে আহ আচ্ছা আচ্ছা, সরি, এটা দিয়ে হবে না এখানে, কারণ আমাদের সরণটা তো দেওয়া নাই, এটা তো বিস্তার। তাহলে আমাদের যেটা করতে হবে, এটা চেঞ্জ করতে হবে।
তাহলে এটা করতে হবে হচ্ছে, তো আমাদের 14 নম্বর যে প্রশ্নটা, এটা হচ্ছে বল ধ্রুবকের মান কত। তো আমাদের সবসময় প্রশ্নের যে সূত্র লিখতে হবে ডাটা অনুসারে। এখানে আমাদের ভর দেওয়া আছে, দোলনকাল দেওয়া আছে, যেটা আমাদের স্মরণ দেওয়া নাই, তাই আমরা হচ্ছে আগের সূত্রটা দিয়ে করতে পারবো না। ভর আর হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল, এটা রিলেটেড সূত্র হচ্ছে এম ওমেগা স্কোয়ার। সেখানে হচ্ছে এম এর জায়গায় আমরা 10 গ্রাম ছিল, সেটাকে কেজিতে নিচ্ছি, এটা হচ্ছে 2 পাই/টি। মান বসানোর পরে নিউটন পার মিটার। এরপর হচ্ছে আমাদের 15 নম্বর কোশ্চেন হচ্ছে 2 সেন্টিমিটার সরণের গতিশক্তি বিভব শক্তি কত গুণ হবে। তাহলে আমরা এই গতিশক্তি বাই বিভব শক্তি, গতিশক্তির ইকুয়েশন হচ্ছে হাফ কে এক্স মানে এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। যেহেতু আমরা হচ্ছে এটা অনুপাত করতেছি, তাই আমরা হচ্ছে বিস্তার এবং সরণকে মিটারে নেই নাই। বিস্তারের মানে যে 10 সেন্টিমিটার দেওয়া ছিল, 10 বসাইছি, সরণ 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বাড়াইছি। হিসাব করলে এখান থেকে আমাদের 24 ইপি আসে, মানে হচ্ছে গতিশক্তি বিভব শক্তি 24 গুণ। এখন স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতি। তো এখানে আমরা বিকৃতি, এই চ্যাপ্টারটাতে, সপ্তম চ্যাপ্টারটাতে 3 ধরনের বিকৃতি আছে, 3 ধরনের গুণাঙ্ক আছে, 3 ধরনের পীড়ন আছে। তো এখানে আমাদের হচ্ছে আকার পীড়ন ও আকার বিকৃতি, তাহলে এটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। এই যে কোন পদার্থের ইয়ং এর গুণাঙ্ক সবচেয়ে বেশি, ইস্পাত। এটা হচ্ছে একটা চার্ট আছে, সেই চার্ট অনুসারে ইস্পাতের হচ্ছে আহ ইয়ং গুণাঙ্ক সবচেয়ে বেশি। আহ তারপরে একটি সরল দোলকের অর্ধ দোলনকাল 0.75 সেকেন্ড হলে দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত। এটা হচ্ছে আমাদের 18 নম্বর কোশ্চেন। তো আমরা যদি 18, আমাদের ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য বলছে, তাহলে আমরা ডেইলি হচ্ছে টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। অর্ধ দোলনকাল দেওয়া হচ্ছে আমাদের 0.75, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে হচ্ছে 2.75 কার্যকরী 0.588, 0.558, তাহলে এটা হচ্ছে 0.5মিটার, তাহলে এটা অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, দোলন গতি কোনটি? আচ্ছা, দোলন গতি মানে হচ্ছে যেখানে
তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে গতিশীল থাকবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গতিশীল থাকবে। এখানে ফ্যানের পাখার গতি, ঘড়ি কাঁটার গতি, পৃথিবীর আর্নিং গতি, সূর্যশলাকার গতি, এগুলো সবই হচ্ছে পর্যায়বৃত্ত। পর্যায়বৃত্ত গতির মধ্যে এক সূর্যশলাকার গতি হচ্ছে দোলন গতি। শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। আচ্ছা, নিচে কোন রেখাচিত্রটি সঠিক? এখন এই রেখাচিত্রটা যে সঠিক এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে আমাদের এই পিভি যুগল ইকুয়েশনটা লিখবো সবসময় গ্রাফ আঁকার সময়। তো এখানে কি বনাম কি, পিভি বনাম বিহেভিয়ার, তাহলে পিভিটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষে, তাহলে পিভি কে যদি আমি ওয়াই ধরি, তাহলে এখানে আছে এনার্জি, এখানে তো আর পিভি নাই, তাহলে আমাদের এই পুরোটা জিনিসকে একটা ধ্রুবক, ওয়াই ইকুয়াল বি, তার মানে ওয়াই ইকুয়াল সামথিং, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। তো সেই হিসেবে এই কার্ভটাই সঠিক। এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে একটাই আছে। আর এখানে পি আর ভি এর, পি আর ভি এর গ্রাফ তো আমরা জানি সবসময় কি হয়, এই যে এরকম হয়, পয়ের সূত্র অনুসারে। এটা তো ভুল হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা বায়ুমণ্ডলে বায়ুতে জলীয় বাষ্প বেড়ে গেলে কি হয়। আচ্ছা, এটা যদি আমরা বের করতে চাই, তা আমরা হচ্ছে স্যারের বইতে চলে যাই। এটা হচ্ছে বই স্যারের। তো এখানে লেখা আছে, এই যে, জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হবে তার চাপও তত বেশি হবে, তার বলতে জলীয় বাষ্প। তাহলে আমাদের এখানে প্রথম অপশনে ছিল জলীয় বাষ্প বেড়ে গেলে জলীয় বাষ্পের চাপ কম, তাহলে এটা ভুল। জলীয় বাষ্প বেড়ে গেলে জলীয় বাষ্পের চাপ বাড়ে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের নিচের দিকে, এখানে আমি হাইলাইট করে রাখছি যে স্থির তাপমাত্রায় বায়ুর ঘনত্ব তার চাপের সমানুপাতিক। আচ্ছা, বায়ুতে জলীয় বাষ্প বেড়ে গেলে বায়ুর ঘনত্ব কমে, তাহলে বায়ুতে যদি জলীয় বাষ্প বাড়ে তাহলে সেই বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর চাপও কমে। তাহলে এই অনুসারে এই যে বায়ুর চাপ কমে ঘনত্ব কমে, তার মানে 2 আর 3 সঠিক। এক নাম্বারটা সঠিক হইতো যদি বলতো যে জলীয় বাষ্পের চাপ বাড়ে, এখানে বলছে জলীয় বাষ্পের চাপ কমে। আচ্ছা, 23 নাম্বার, উদ্দীপকের তথ্য কোন সূত্রকে সমর্থন করে? এখানে বলছে দ্বিপারমাণবিক গ্যাসকে স্থির চাপে ফেলে, চাপ স্থির থাকে মানে চার্লসের সূত্র। আচ্ছা, তারপরে হচ্ছে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত? তাহলে এখানে চার্লসের সূত্র অনুসারে আমরা হচ্ছে এই চাপকে স্থির রাখবো, তাহলে T2/T1 = V2/V1, মানে তাপমাত্রা আর আয়তনের সমানুপাতিক। এই যে আমরা এই ফর্মুলা থেকে দেখতেছি PV = এখানে যদি চাপ স্থির থাকে ভি আর টি এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক। এখানে আমরা যদি ভ্যালু বসাই, ভ্যালু বসাইলে হচ্ছে আয়তন হচ্ছে 4 গুণ হচ্ছে, তাহলে 4V1/V1, 4 দ্বারা এটাকে গুণ করলে 1292 কেলভিন। এই যে এখানে হচ্ছে আমাদের অপশনে, অপশনে সেটা নাই আর কি, ভুল আছে। আচ্ছা, 25 নম্বর সমীকরণে কৌণিক কম্পাঙ্ক কত? তাহলে এই ইকুয়েশনটাকে আমাদের আসলে একটা জানা ইকুয়েশনে কনভার্ট করতে হবে। সেটা হচ্ছে এই যে এই ইকুয়েশনটাকে, এটাকে আমরা বলি সরল স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার ব্যবকলনীয় সমীকরণ। এই যে এটা d2x/dt2 + ω2x। তাহলে আমাদের যে ইকুয়েশনটা ছিল এটা, এই ইকুয়েশনটাকে আমরা ফার্স্টে এটার সাথে তুলনা করতে চাই। তাহলে তুলনা করতে চাইলে আমাদের এখানে 25টাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য 25 যদি আমরা কমন নিই, তাহলে আমরা যদি 180 25 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এখানে ইকুয়েশনটা কত আসছে? সরি, 25 না, শুধু 5, মানে এটা বাদ, শুধু 5, 36 এখানে আসছে 36। এবার এখানে আছে d2x/dt2, এখানে আছে 36। তাহলে এটা আর এটা যদি আমরা তুলনা করি, এটা আর এটা যদি তুলনা করি, তাহলে আমরা দেখতেছি ওমেগা স্কোয়ারের জায়গায় আছে হচ্ছে 36, তাহলে ওমেগা সমান 6। আর ওমেগাই হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, বা হচ্ছে আমরা চতুর্থ চ্যাপ্টারের আলোকে এটাকে বলতে পারি কৌণিক বেগ। তাহলে এটার একক হচ্ছে রেডিয়ান/সেকেন্ড। এই হচ্ছে আমাদের এই ময়মনসিংহ বোর্ড 25-এর সলভ। আমি যতটুকু জানতাম ততটুকুর আলোকে হচ্ছে এখানে আলোচনা করছি। ঠিক আছে।